স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের পেপার 1 থেকে আমরা পিওয়াই কিউজ ডিসকাস করছি। আর আজকের ক্লাসে 2018 সালের সমস্ত প্রশ্নগুলোই আমরা ডিসকাস করব, অল 50 কোয়েশ্চেন্স, এবং সঙ্গে থাকবে ডিটেলস এক্সপ্লেনেশন। ওকে, ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখো এবং দেখো কী ধরনের প্রশ্ন ছিল। আর এরকম ক্লাস তোমাদের ডেফিনেটলি হেল্প করবে আগামী এক্সামে। অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখো এবং আগের যে ক্লাসগুলো সেগুলো পেতে ডেসক্রিপশন চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে প্লেলিস্টের। আর পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ইউজিসি নেট বা ডাব্লিউবি সেটের এক্সাম আপডেট এবং পেপার 1-এর ক্লাস এই চ্যানেলে ইমিডিয়েট পেয়ে যাবে। ওকে, চলো আজকের ক্লাসটি আমরা শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন 21st ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের পেপার 1-এর কোয়েশ্চেন্স। 2018-তে এক্সাম হয়েছিল 21st সেট। দেখো কি বলেছে প্রশ্নে, স্টাডি অফ দ্য লোকেশন অফ কোল মাইন্স ইন ইন্ডিয়া বাই এ স্টুডেন্ট ইন দ্য জিওগ্রাফি ল্যাবরেটরি ইজ। তো ভারতের কয়লা খনির অবস্থান নিয়ে ভূগোল পরীক্ষাগারে একজন শিক্ষার্থী অধ্যয়ন হলো, মানে এই যে অধ্যয়নটা, ঠিক আছে, এটা লোকেশন আইডেন্টিফিকেশনের, এটাকে তোমরা কি বলবে? অবশ্যই এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, লার্নিং এক্সপেরিয়েন্স হবে এটা, ঠিক আছে, কারণ লোকেশন আইডেন্টিফিকেশন করে ল্যাবরেটরিতে যখন শিখছে তার মানে সেটা এক্সপেরিয়েন্স করছে, ঠিক আছে। এখানে অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। প্রপার এক্সপ্লেনেশন করে করে আমরা প্রত্যেকটি প্রশ্ন দেখবো। দেখো এক্সপ্লেনেশন কি বলেছে। এ লার্নিং এক্সপিরিয়েন্স বলতে কি বোঝায়? এনি অ্যাক্টিভিটিস অর এঙ্গেজমেন্ট দ্যাট স্টুডেন্টস আন্ডারটেক্স টু একুয়ার নলেজ অর স্কিল। তো সমস্ত ধরনের অ্যাক্টিভিটি যেগুলো থ্রু থেকে আমরা কি করছি, স্কিল বা নলেজ একোয়ার করছি, লার্নিং বাই ডুইং করছি, তার মানে সেটা লার্নিং এক্সপিরিয়েন্সকে বোঝাবে। In this case, the student actively studying the location of coal mines in India, which aligns with the definitions of the learning experience. এবং এটা যখন আমরা আইডেন্টিফিকেশন শিখছি, লোকেশন আইডেন্টিফিকেশন করছি এনি প্লেসেসের, বা এখানে যেমন বলেছে কোল মাইন্সের, তার মানে এটা লার্নিং এক্সপিরিয়েন্স একবার করা হচ্ছে। ওকে, তার মানে লার্নিং বাই ডুইং, দ্যাট মিনস ইন্ডিকেট করছে লার্নিং এক্সপিরিয়েন্সকে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলেছে টিচিং ইজ মোর এফেক্টিভ হোয়েন এ টিচার ইউজেস। টিচিং কখন বেশি এফেক্টিভ হবে, টিচার সেক্ষেত্রে কোন মেথড ইউজ করলে লার্নিং বা টিচিং এফেক্টিভ বেশি পরিমাণে হয়ে থাকবে, ঠিক আছে। তো লার্নিং এফেক্টিভ হতে গেলে এখানে টিচারকে ইন্টারাক্টিভ মেথড ইউজ করতে হবে। অপশন নাম্বার ডি তে দেখো রয়েছে অপশন ডি, তাহলে কারেক্ট অ্যান্সার হবে। বাকি যেগুলো রয়েছে এখানে লেকচার মেথড বা ডেমনস্ট্রেশন মেথড, ডাইরেক্ট ইনস্ট্রাকশন মেথড, এগুলো পুরোপুরি টিচারের কন্ট্রোলে থাকে, বা এক কথায় বলতে হলে টিচার সেন্টার মেথড, ঠিক আছে। স্টুডেন্টরা যখন পার্টিসিপেট করবে, স্টুডেন্টরা যখন অ্যাক্টিভলি পার্টিসিপেন্ট হবে, দ্যাট মিনস ইন্টারেক্টিভ লার্নিং এর ক্ষেত্রে এটা হয়ে থাকে। এবং ইন্টারেক্টিভ লার্নিং বা টিচার সেন্টার মেথডের থেকেও বেশি পরিমাণে এফেক্টিভ হয়ে থাকে লার্নার সেন্টার মেথড। ওকে, অপশন নাম্বার সেই জন্য ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলা হয়েছে, ডাইরেক্ট ইনস্ট্রাকশন ইজ এ টিচিং স্টাইল ইন হুইচ। তো ডাইরেক্ট যে ইনস্ট্রাকশন মেথড টিচিং এর ক্ষেত্রে, তো এটা অ্যাকচুয়ালি কোন বিষয়টাকে ইন্ডিকেট করছে? চারটা অপশনের মধ্যে বলতে হবে। কি বলেছে এই অপশনে, টিচার অ্যান্ড স্টুডেন্ট আর অ্যাক্টিভলি এঙ্গেজড। যেখানে টিচার এবং স্টুডেন্ট অ্যাক্টিভলি এঙ্গেজ থাকবে, কারণ এটা ইনডাইরেক্ট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখতে পাবো আমরা, ঠিক আছে, যেখানে স্টুডেন্টরা বেশি রোল প্লে করে এবং টিচার তুলনামূলকভাবে কম রোল প্লে করে, ঠিক আছে, বা সাপোর্টিভ রোল প্লে করে, ঠিক আছে। তো সেগুলোকে বলা হবে ইনডাইরেক্ট। আর ডাইরেক্ট মানে যেখানে টিচারের কন্ট্রোল থাকবে, ঠিক আছে, টিচার হচ্ছে সেখানে তুলনামূলকভাবে বেশি রোল প্লে করে। সে সমস্ত লেসন প্ল্যান করছে, ইভালুয়েশন টেকনিকগুলো প্ল্যান করছে এবং কি পড়াবে সেটা ডিসাইড করছে। তো এভরিথিং ডিসাইডেড বাই টিচার যখন হয়, তখন সেটা ডাইরেক্ট ইনস্ট্রাকশন মেথড সাধারণত হয়, যেখানে স্টুডেন্টরা সাধারণত পেসিভ হয়ে থাকে, ঠিক আছে। এটা আসবে না ডাইরেক্ট মেথডে, এটা বোঝাচ্ছে না টিচার এবং স্টুডেন্ট অ্যাক্টিভ পার্টিসিপেট করছে, তার মানে এটা ইনডাইরেক্ট এর ক্ষেত্রে বোঝাচ্ছে, তাহলে এটা আসবে না। বি তে বলেছে টিচার ইজ অ্যাক্টিভলি এঙ্গেজ। তো ডেফিনেটলি ডাইরেক্ট ইনস্ট্রাকশনে কি হয়, টিচার অ্যাক্টিভলি এঙ্গেজ থাকে। অপশন নাম্বার বি তাহলে কারেক্ট অ্যান্সার হবে। আশা করছি বুঝতে পেরেছো। স্টুডেন্ট আর অ্যাক্টিভলি এঙ্গেজড, এটা হয়ে যাবে ইনডাইরেক্ট ইনস্ট্রাকশন মেথড, ঠিক আছে। নেক্সট দেখো, লিস্ট 1 এবং লিস্ট 2 ম্যাচ করতে হবে, এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে কিন্তু এক্সপ্লেনেশন গিভেন রয়েছে। এগুলো পজ করে করে পড়বে বা স্ক্রিনশট করে নেবে, নোট ডাউন করে নেবে, সেটা তোমার ভালো হবে, ঠিক আছে। প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ডিসকাস এইভাবেই করতে থাকবে বা প্র্যাকটিস করতে থাকবে, তাহলে কিন্তু দেখবে তোমার যে এক্সামের প্রিপারেশন সেটা আরো বেটার হবে, ঠিক আছে। ডেফিনেটলি প্রত্যেকটা ইউনিট পড়তে থাকো এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে ফোকাস করো এবং সেগুলোকেই প্র্যাকটিস করো। দেখো ট্রেন্ড কি ছিল, কি রকমের প্রশ্ন এসেছিল। ওকে, এবং পরবর্তী দেখবে এই ধরনেরই কিন্তু লেভেলের প্রশ্ন আসবে যে তোমরা এক্সাম দেবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, ম্যাচ দ্য আইটেম লিস্ট 1 উইথ লিস্ট 2।
ওকে, এতে রয়েছে কোলাবোরেটিভ লার্নিং। কোলাবোরেটিভ লার্নিং মানে কি, প্রত্যেকেই যখন গ্রুপে কাজ করবে এবং থ্রু এনগেজড অ্যাক্টিভিটিস এর থ্রু থেকে কোনো কিছু লার্নিং অ্যাকোয়ার করছে, ঠিক আছে? তাহলে কোলাবোরেটিভ লার্নিং এর ক্ষেত্রে এখানে ৩ নাম্বার যা রয়েছে ইন্টারপার্সোনাল এফিলিয়েশন। তাহলে এখানে ইন্টারপার্সোনাল মিনস কি, বিটুইন বিষয়টাকে বোঝায়, ঠিক আছে? ২ বা তার বেশি সংখ্যক স্টুডেন্ট বা লার্নার যখন কি করছে, একে অপরের সহযোগিতা করছে এবং একে অপরের সঙ্গে ইন্টারেকশন এর থ্রু থেকে কোনো কিছু লার্ন করছে, এটা বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে এ হয়ে যাবে ম্যাচ ৩ এর সঙ্গে, এ ম্যাচ করছে ৩ এর সঙ্গে, এরকম দুটো অপশন রয়েছে। ওকে, বাকি আরো দেখতে হবে আমাদের। জুরিসপ্রুডেন্সিয়াল এনকোয়ারি এই বিষয়টা বলতে কি বোঝায়? জুরিসপ্রুডেন্সিয়াল এনকোয়ারি বলতে বোঝায় কমপ্লেক্স যে ফেনোমেনন বা সোশ্যাল যে কনটেক্সট, সেগুলোকে যখন কি করা হয়, থ্রু প্রপার লজিক্যাল আর্গুমেন্টের সঙ্গে বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারা যায়, বা সেই বিষয় কমপ্লেক্স বিষয়গুলোকে থটফুল ইনভলভমেন্ট আমরা দেখতে পাবো লার্নারদের, তখন সেই বিষয়টাকে কি বলা হবে? জুরিসপ্রুডেন্সিয়াল এনকোয়ারি, যা সক্রেটিক ডায়ালগকে বোঝাবে। তার মানে আইনসঙ্গত বা লজিক্যাল ফ্যাক্টস, ঠিক আছে? এই বিষয়গুলোকে এখানে বোঝাচ্ছে। তাহলে তাহলে বি ২ এর সঙ্গে ম্যাচ করছে অপশন নাম্বার এ তে, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে, কারণ এখানে ৪ ম্যাচ করছে, সেটা এটা হবে না, ঠিক আছে? ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ কি করবে? তাহলে ৫ এর সঙ্গে ক্রিয়েটিভিটি নিয়ে আসবে। ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ যত বেটার হবে, ঠিক আছে? তত ক্রিয়েটিভিটি তৈরি হবে। অ্যাসেসমেন্ট অফ অ্যাসেসমেন্ট ফর লার্নিং এটা ম্যাচ করে যাবে ২ এর সঙ্গে। প্রোঅ্যাক্টিভ স্টেজ অফ টিচিং, সবথেকে বেশি অ্যাক্টিভ স্টেজ হচ্ছে অ্যাসেসমেন্ট কিভাবে হচ্ছে লার্নিং এর, ঠিক আছে? এই বিষয়টা। অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হলো এর। বাকি এখানে দেখো প্রত্যেকটার এক্সপ্লেনেশন রয়েছে, তো আমাদের এখানে নিউ যে মেথড রয়েছে জুরিসপ্রুডেন্সিয়াল এনকোয়ারি, এটা দেখো, ঠিক আছে? বাকি কোলাবোরেটিভ তো একবার ডিসকাস করলাম আমরা। Jurisprudential inquiry is a method of teaching and learning designed to help students analyze and debate complex social legal issues instead of simply teaching subject. ওকে, এটা কোনো এরকম বিষয় নয় যে ডাইরেক্ট একটা সাবজেক্ট হিসাবে বিভিন্ন যে সোশ্যাল বা লিগ্যাল যে ইস্যুসগুলো রয়েছে, কমপ্লেক্স ফেনোমেননগুলো রয়েছে, সেগুলোকে অ্যানালাইজ করা, সেগুলো রিলেটেড ডিবেট করা, ঠিক আছে? বাট সেটা লজিক্যাল লজিক্যাল বেসিসে সিস্টেমেটিক ভাবে থিঙ্কিং করতে পারা, ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারা, এই বিষয়গুলো যখন ইনভলভ থাকছে, তখন জুরিসপ্রুডেন্সিয়াল এনকোয়ারি বলা হয় টিচিং একটি মেথড, এটা, ঠিক আছে? এটা ডেভেলপ করেছিলেন ডোনাল্ড অলিভার আর জেমস পি সেলভার 1960-এ, মনে রাখবে। ওকে, এই ধরনের মেথড তৈরি করেছিলেন। ইনস্ট্রাকশনাল অবজেক্টিভও বোঝো, মানে যে লার্নিং প্রসেসে যে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়ে থাকে বা কিভাবে পড়বে, কিভাবে অ্যাসেসমেন্ট হবে, এই পুরো বিষয়টাই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভের মধ্যে আসে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা হয়েছে ইন দ্য প্রসেস অফ ইভালুয়েশন অ্যাসেসমেন্ট প্রসিডিউর ইনভলভস। তো ইভালুয়েশন অ্যান্ড প্রসেস অফ অ্যাসেসমেন্ট এই বিষয়টা কোনটির সঙ্গে যুক্ত? মেজারমেন্ট অ্যান্ড নন মেজারমেন্ট, নাকি মেজারমেন্ট অর নন মেজারমেন্ট, মেজারমেন্ট অ্যান্ড অর নন মেজারমেন্ট? অপশন নাম্বার সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো, ইভালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট দুটোই একটা ব্রড ফেনোমেনা, যেখানে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ বোথ টাইপ অফ মেজারমেন্টস থাকবে, ঠিক আছে? তাহলে অ্যান্ড অর দিয়ে বলাটা এটা বেটার হবে, ঠিক আছে? মানে এটা আলাদা আলাদাও কাজ করতে পারে এবং একসঙ্গেও কাজ করতে পারে। ওকে, এর এক্সপ্লেনেশন দেখো এবং প্রপারলি বুঝে নাও। দেখো কি বলা হয়েছে, ইভালুয়েশন is a broader process than measurement. Okay, measurement simply involves assigning numerical values to attributes. Okay, সাধারণত মেজারমেন্ট বলতে অনলি বোঝাবে নাম্বার অ্যাসাইন করা। ইভালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট এটা একটা ব্রডার টার্ম, নট অনলি নাম্বার জাস্ট অ্যাসাইন করা। এখানে কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ বোথ অ্যাট্রিবিউটস গুলোকে কিন্তু মেজার করা হয়ে থাকে, ঠিক আছে? যেমন কোয়ালিটেটিভ বলতে স্টুডেন্টের বিহেভিয়ার, অ্যাটিটিউড, ক্রিয়েটিভিটি, এগুলোকেও দিয়ে ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে। ওকে, আবার যেটা নিউমেরিক্যাল ফিগার এটাও কিন্তু থাকবে। তাহলে অ্যান্ড অর দিয়ে বলতে হবে। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলা হয়েছে, ইন এনি রিসার্চ ইনভলভিং হিউম্যান পার্টিসিপেশন হিউম্যান পার্টিসিপেন্টস মেনটেনিং দ্য কনফিডেন্সিয়ালিটি অফ ডেটা ইজ। তো সেই ক্ষেত্রে ডেটা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হলে এটাকে কি বলবে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এথিক্যাল কনসিডারেশন বলা হয়, ঠিক আছে? যখন ডেটা মেনটেন করতে হচ্ছে ডেটা মেনটেন করতে হচ্ছে, যেখানে হিউম্যান পার্টিসিপেন্টস আছে, তো ডেটা মেনটেন করতে হবে, ঠিক আছে? তো এটা কি বলবে? এথিক্যাল কনসিডারেশন, কারণ প্রাইভেসি দিতে হবে। ওকে, অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এ বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সক্লুসিভ টু এথনোগ্রাফিক স্টাডি।
ওকে, এথনোগ্রাফিক স্টাডির ক্ষেত্রে নিচের কোনটি অ্যাকচুয়ালি হয়ে থাকবে, ঠিক আছে? ফিল্ড বেসড মিক্সড রিসার্চ অ্যাপ্রোচ নাকি স্টাডি অফ কালচার কন্ডাক্টেড ইন ন্যাচারাল সেটিং? এর কারেক্ট অ্যান্সার কি হবে বলো? কোয়েশ্চেন নাম্বার 7 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, স্টাডি অফ কালচার। ওকে, এথনোগ্রাফিক যে রিসার্চ এটা সাধারণত হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান কালচার এই রিলেটেড স্টাডিজকে বোঝায়, তাহলে অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার হবে। অ্যান্ড ডেফিনেটলি এটা কন্ডাক্ট করা হয় ন্যাচারাল সেটিংসে। দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে, ethnography is a research method. Ethnography is a research method that focus on deeply studying and understanding a specific culture by observing and interacting with participants in their natural setting. Okay, এটা কালচারাল রিলেটেড স্টাডিজ বা আন্ডারস্ট্যান্ডিং কে বোঝায়, বাট এটা ন্যাচারাল সেটিংস কিন্তু হয়ে থাকে। ওকে, সো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8, কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ নট কমনলি ফাউন্ড অ্যাক্রস অল দ্য ডিসিপ্লিনস? রিসার্চের কোন ক্যারেক্টারিস্টিক্সটি সাধারণত সমস্ত ফিল্ডে বা ডিসিপ্লিনে আমরা দেখতে পাবো না, ঠিক আছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ভেরিফিএবিলিটি। ওকে, এটা সাধারণত সব জায়গাতে দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 9, কি বলা হয়েছে, রাইট অফ এ রিসার্চ প্রপোজাল ইউজেস। যখন রিসার্চ প্রপোজাল রাইট করা হয় বা লেখা হয়, যখন রিসার্চ প্রপোজাল লেখা হয় তখন সেই ক্ষেত্রে কোনটি অ্যাকচুয়ালি ইউজ করা হয়? রেফারেন্স, ফুটনোট, এন্ড নোট নাকি বিবলিওগ্রাফি? তো ডেফিনেটলি এখানে রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে বিবলিওগ্রাফি লেখা হবে, ঠিক আছে? যেখানে সমস্ত সোর্স কিন্তু ইনক্লুড করতে হয়, যেগুলো সাইট করা আছে সেগুলো, প্লাস হচ্ছে যেগুলো সাইটের বাইরে রয়েছে বাট ইউজ করেছো আইডিয়া নেওয়ার জন্য, সেগুলো এখানে মেনশন করতে হয় রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে, ঠিক আছে? বাট রিসার্চ আর্টিকেল, ঠিক আছে, বা আদার ফর্ম যেগুলো থাকে, ওকে, সেখানে কিন্তু রেফারেন্স ইউজ করা হয়, বাট প্রপোজাল যখন করবে তখন সমস্তই মেনশন করতে হবে, তাহলে বিবলিওগ্রাফি হয়ে যাবে। আর রেফারেন্স হচ্ছে অনলি যেগুলো তুমি ইউজ করেছো তোমার সাইটেশন হিসাবে, সেগুলোই যখন তুমি লিস্ট আপ করছো তখন সেই বিষয়টাকে রেফারেন্স বলে। তাহলে এখানে অ্যান্সার হবে ডি, অল সোর্স মেনশন করতে হয় রিসার্চ প্রপোজাল। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 এ বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিকোয়ার্ড ফর রিসার্চ ইন দ্য ডিজিটাল হিউম্যানিটিজ? তো ডিজিটাল হিউম্যানিটিজ এর ক্ষেত্রে যখন রিসার্চ করা হয় তখন নিচের কোনটি অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না সাধারণত, ঠিক আছে? তো কম্পিউটার লিটারেসি প্রয়োজন রয়েছে, ডিজিটাল বিষয়ে যখন ইনভলভ হবে তখন তো সেটা কম্পিউটার লিটারেসির একটা প্রয়োজন রয়েছে। ওপেন অ্যাক্সেস ডেটাবেস, ডেফিনেটলি ওপেন অ্যাক্সেস ডেটাবেস প্রয়োজন আছে, তবেই তো গিয়ে ডিজিটাল রিসার্চ হবে। স্পেসিফাইড স্পেশালাইজড নলেজ অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, তো ডেফিনেটলি কম্পিউটার নলেজ ল্যাঙ্গুয়েজের উপরে থাকতে হবে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের নলেজ থাকতে হবে, এটা খুব একটা ম্যান্ডেটরি নয়। বাকি তিনটেই প্রয়োজন আছে, কম্পিউটার লিটারেসি, ওপেন অ্যাক্সেস ডেটা, টেক্সট অ্যানালাইসিস, সবগুলোই প্রয়োজন আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন দেখো কোয়েশ্চেন নাম্বার 11, কি বলা হয়েছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অ্যামং দ্য ফলোইং ফোর অ্যাক্টিভিটিজ ইন রিসার্চ অ্যান্ড ইন্ডিকেট ইউর অ্যান্সার বাই সিলেক্টিং দ্য কারেক্ট কোড। কি দেওয়া আছে, কনক্লুশন, লিটারেচার রিভিউ, ইউটিলিটি এন্ড ফাইন্ডিংস। তো দেখো সব থেকে আগে যখন রিসার্চ করছো, রিসার্চ প্রসেসে তুমি কি করে থাকো, সব থেকে আগে লিটারেচার রিভিউ করো, ঠিক আছে? তাহলে 2 আসবে আগে, লিটারেচার রিভিউর পরে তুমি কি করবে, ফাইন্ডিংস করবে, ঠিক আছে? এখানে যে স্টেপগুলো মেনশন আছে তার মধ্যে তো ফাইন্ডিংস আসবে, তাহলে 2 এর পরে 4 আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো 4 আসছে 2 এর পরে, এরকম একটি অপশন রয়েছে, বাকি এখানে 2 ছিল, এটা হবে না, ঠিক আছে? অপশন নাম্বার সি তাহলে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তারপর ফাইন্ডিংস এর পরে আসবে কনক্লুশন, দেন কনক্লুশনের পরে তোমার কাজের ইউটিলিটি দেখা যাবে, ঠিক আছে? এই হলো স্টেপগুলোর অ্যারেঞ্জ। দেখো কোয়েশ্চেন নাম্বার 12 কি বলা হয়েছে, হুইচ মডার্ন থিওরিটিক্যাল অ্যাপ্রোচ ইন রিসার্চ অরিজিনেটেড ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে কোন বিষয়টি অ্যাকচুয়ালি তৈরি হয়েছে? এখানে অপশন যা রয়েছে অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার, সাবঅল্টার্ন স্টাডিজ। বিষয়টা কি দেখে নাও, সাবঅল্টার্ন স্টাডিজ যা 1980s এর দিকে ইন্ডিয়াতে রিসার্চ শুরু হয়, রানাজিৎ গুহা এটা অ্যাকচুয়ালি শুরু করেন, ঠিক আছে? It focuses on history, voices, and perspectives of marginalized group. তো marginalized গ্রুপের রিলেটেড যে স্টাডি, তাদের ভয়েস, তাদের হিস্ট্রি, তাদের পারসেপশন, তাদের পার্সপেক্টিভস, এই বিষয় নিয়ে যখন স্টাডি শুরু হয় তখন এই বিষয়টাকে বলা হয়, এবং মেন স্ট্রিমে নিয়ে আসা হয় তাদের এই থটসকে, তো এই বিষয়টাকে বলা হয় সাবঅল্টার্ন স্টাডিজ, যা রানাজিৎ গুহ শুরু করেছিলেন। ওকে, নেক্সট দেখো, the best type of communication among people of equal status in higher education। তো equal status এর মধ্যে যখন কমিউনিকেশন হয় তখন সেটাকে কি বলবে, সেই ধরনের কমিউনিকেশনকে ডেফিনেটলি হরাইজন্টাল কমিউনিকেশন বলা হবে, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 14, কি বলা হয়েছে, টিভি চ্যানেল লঞ্চড ফর কভারিং অনলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড
টেকনোলজি সাবজেক্ট ইজ নন এজ, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিকে ফোকাস করা হয়েছে এরকম টিভি চ্যানেল কোনটি? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, একলব্য, ঠিক আছে, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো, একলব্য চ্যানেল ওয়াজ লঞ্চড স্পেসিফিক্যালি ফর কভারিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সাবজেক্ট আন্ডার ইন্ডিয়াস এডুকেশনাল টিভি চ্যানেল ইনিশিয়েটিভ, ঠিক আছে, টিভি ইনিশিয়েটিভ। বাকি জ্ঞান দর্শন, এটাও একটা টিভি চ্যানেল, এটাতে সাধারণত জেনারেল এডুকেশনাল টিভি চ্যানেল হিসাবে জানা যায় এটাকে। ব্যাস, এটা হচ্ছে হায়ার এডুকেশনাল টিভি চ্যানেল, ইউজিসির যে প্রোগ্রাম রয়েছে লেকচার সেটা প্রোভাইড করা হয়। কিষান হচ্ছে এগ্রিকালচারাল ফোকাস বেসড চ্যানেল, যা ফার্মারদের জন্য তৈরি করা হয়। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, এবং রিজনিং থেকে এসেছে, মিসিং নাম্বার বের করতে হবে। এখানে কি হবে, এইভাবে যদি পরপর যায় তাহলে এখানে কোয়েশ্চেন মার্কের প্লেসে কি আসবে? কি রয়েছে, 1 + 4 = 5, কিভাবে হলো? এটাকে মাল্টিপ্লাই 1 করে দেখো। হ্যাঁ, তাহলে +1 করলে সেম বিষয়টা থাকছে, কিরকম, এটা 2 হলো, মানে একটা টার্ম বাড়লো, 1 2 হয়েছে, প্লাস দেখো 4 থেকে এটা 5 হলো, মাল্টিপ্লাই তাহলে এখানে 2 করে দেখো, পরপর বাড়ছে ধরো এক এক করে, ঠিক আছে। তো 10 আর 2 12, ঠিক সেম 12 এসেছে এইভাবে। বাকি দেখো 3 বেড়েছে, 6 1 বেড়েছে, জাস্ট এখানে দেখো 3 মাল্টিপ্লাই করে দেখো, 18 গুণ করলে আর 3 এ 21 সেম হয়েছে। এই 21টা আমি গিভেন আছে, তাহলে তারপরে 9 + 12 তাহলে কত গুণ করবে, তো পরপর দেখতে হবে তাহলে, ঠিক আছে। এখানে 4 5 6 7 8 9 এইভাবে আসবে, এখানে 9 গিভেন রয়েছে, ঠিক আছে, এই অবধি যেতে হবে। তাহলে এটা প্লাস হবে 7, এখানে প্লাস হবে 8, এখানে প্লাস হবে 9, এখানে প্লাস হবে 10, এখানে প্লাস হবে 11, এখানে প্লাস হবে 12, ঠিক আছে। তো মাল্টিপ্লাই কত করে হবে, 4 5 6 7, এখানে 8, এখানে তাহলে গুণ হবে 9, ঠিক ঠিক আছে। তাহলে দেখো 12 9 কত হয়, 108, 108 কে যোগ করতে হবে 9 এর সঙ্গে, তাহলে 9 এর সঙ্গে যোগ করলে 16 আর 1 17 হয়ে যাবে, ঠিক আছে, 117। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ হলো। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 16, বলা হয়েছে অফ দ্য ফলোইং স্টেটমেন্টস দেয়ার আর টু স্টেটমেন্টস বোথ অফ হুইচ ক্যান নট বি ট্রু, হুইচ আর দোজ টু স্টেটমেন্ট। তো এখানে দুটো স্টেটমেন্ট এমন রয়েছে, দুটো যেগুলো ট্রু অ্যাকচুয়ালি নয়। ওকে, ক্যান নট বি ট্রু বলে দিয়েছে, তো সেগুলো কি কি, মানে ফলস গুলো অ্যাকচুয়ালি বের করতে হবে, ঠিক আছে, ফলস স্টেটমেন্ট বের করতে হবে এখন। দেখো ওয়ানে বলেছে ডাইনোসরস বিকাম এক্সটিংক্ট ইন দ্য ক্রিটেসিয়াস পেলিওলিথিক এরা। ওকে, ডেফিনেটলি এটা কারেক্ট রয়েছে, এই সময়ই সাধারণত এটা এক্সটিংক্ট হতে শুরু করেছিল ডাইনোসরস। ডাইনোসরস ওয়ার ডেস্ট্রয়েড আফটার ইনভেনশন অফ গান পাওয়ার, তো এটা ফলস, ঠিক আছে, গান পাওয়ার ইনভেনশন হওয়ার পরে ডাইনোসরস ডেস্ট্রয় হয়েছে, এটা একদমই ভুল, কারণ তারা এনভায়রনমেন্টের সঙ্গে এক্সিস্ট করতে না পেরে ডেস্ট্রয় হয়েছে। ওকে, তাহলে এটা একটা পেলাম আমরা, 2 হবে, দুই একটাই অপশনে রয়েছে যেটা ট্রু নয়, তাহলে এটাই সাধারণত কারেক্ট অ্যান্সার হবে বি। বাকি দেখো 3 কি বলেছে, ডাইনোসরস ফেল টু অ্যাডাপ্ট দ্য এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, তো কারেক্ট রয়েছে, ফেল হয়েছে বলেই তো এক্সটিংক্ট হয়ে গেছে। ডাইনোসরস মাইট হ্যাভ বিন সেভড ইফ দে হ্যাড বিন প্রোটেক্টেড ইন জুস, তাহলে জুতে যদি তাদেরকে রাখা হতো বা চিড়িয়াঘরে যদি রাখা হতো তাহলে কি সেফ থাকতো বা বাঁচানো সম্ভব হতো? ডেফিনেটলি না, কারণ এনভায়রনমেন্ট যেভাবে চেঞ্জ হয়েছে তারা অ্যাডপ্ট করতে পারেনি, অভিব্যক্তি হতে পারেনি, ঠিক আছে, সেই জন্যই ডেস্ট্রয় হয়েছে। তাহলে এটা হয়ে গেল ফলস, ফলস স্টেটমেন্টই বের করতে হতো, বা যেগুলো ট্রু নয় সেগুলোই বের করতে হতো। 2 and 4 কারেক্ট, অপশন নাম্বার বি কারেক্ট হবে তাহলে এখানে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 17, ডেটা ইন্টারপ্রিটেশনের প্রশ্ন। কি বলেছে, ফ্রম দ্য ফলোইং টেবিল অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তো একটা টেবিল দেওয়া রয়েছে এবং এই টেবিল থেকে তোমাকে অ্যান্সার দিতে হবে। কি বলেছে, projected availability and demand for sale for the period 2004 to 5 and 2011 to 12, আর এটা হচ্ছে 1000 টন, ঠিক আছে, তিনটে জিরো টনস মানে 1000 টন। ক্যাটাগরি দেওয়া রয়েছে সেপস, ফ্ল্যাটস, রেলওয়েজ অ্যান্ড মেটেরিয়াল, ক্যাটাগরি। আর ডিমান্ড অ্যাভেলেবিলিটি দুটো এই টাইমের, এই পিরিয়ডের আর এই পিরিয়ডের ডিমান্ড অ্যাভেলেবিলিটি দেওয়া রয়েছে, ঠিক আছে, থাউজেন্ডসে রয়েছে। ওকে, চল কি বলেছে প্রশ্নে, দেখো প্রশ্নে বলে দিয়েছে হোয়াট পার্সেন্ট গ্রোথ ইজ ইন দ্য ডিমান্ড ফর রেলওয়ে ম্যাটেরিয়াল, ঠিক আছে, রেলওয়ে ম্যাটেরিয়ালের কথা বলেছে, রেলওয়ে ম্যাটেরিয়াল এটা, রেলওয়ে ম্যাটেরিয়ালে কি বলেছে, গ্রোথ কত হয়েছে পার্সেন্টেজে। ওকে, ওভার 8 ইয়ার্স টাইম পিরিয়ড 2004 5 টু 11 12, এই যে 8 ইয়ার্স, এই 8 ইয়ার্সে পার্সেন্টেজ গ্রোথ কি রয়েছে, ঠিক আছে, পার্সেন্টেজ গ্রোথটা এক্স্যাক্টলি এটা আমাদের ওই পার্সেন্টেজ ইনক্রিজ পার্সেন্টেজ ডিক্রিজ এর যে কনসেপ্ট সেইভাবেই বের করতে পারবে গ্রোথ। ওকে, গ্রোথ নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে, তো এখানে সেম একই রকম ডিফারেন্স আমাদের কাজে লাগবে। তাহলে ডিফারেন্স কত হচ্ছে,
2011-12 ছিল 450 হয়েছে, আর আগে ছিল 400, তাহলে ডিফারেন্স হচ্ছে 50-এর। ওকে, তাহলে 50 ওপরে আসবে। আর প্রিভিয়াস থেকে সবসময় গ্রোথ হয়, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার হচ্ছে 2004-5, তাহলে 2004-5 400 ছিল, মাল্টিপ্লাই করে দাও 100, তাহলে গ্রোথ চলে আসবে। দুটো শূন্য ক্যান্সেল হলো। ওকে, তাহলে 4 দিয়ে যখন ডিভাইড করবে 12.5 হবে। 12.5% গ্রোথ হয়েছে, অপশন নাম্বার সি কারেক্ট হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18, কি বলেছে, দ্য লেটার অফ দ্য ওয়ার্ড, এই যে লেটার গুলো দেওয়া আছে এই ওয়ার্ডের, আর ইন দ্য ডিসঅর্ডার, ঠিক আছে, মানে এটা খুব ঠিকভাবে অ্যারেঞ্জ করা নেই, এলোমেলো ভাবে সাজানো রয়েছে। ইফ দে আর অ্যারেঞ্জড ইন প্রপার অর্ডার, এটা যদি প্রপারলি সাজানো হয়, দ্য নেম অফ দ্য ভেজিটেবল ইজ ফর্ম, তাহলে একটা ভেজিটেবল নেম তৈরি হবে। সেখানে বলেছে যে ভেজিটেবল নেমটা তৈরি হবে তার ফার্স্ট এন্ড লাস্ট লেটার কি। দেখো এই যে লেটার গুলো আছে ভালো করে লক্ষ্য করো, এবং এটাকে যদি তুমি অ্যারেঞ্জ করো পাবে ক্যারট। ওকে, ক্যারট মানে গাজর, একটা ভেজিটেবল নেম। লাস্ট এন্ড ফার্স্ট যে রয়েছে সি এন্ড টি, ফার্স্ট রয়েছে সি, তারপর লাস্ট রয়েছে টি। প্রথমে ফার্স্ট বলেছে, তারপর লাস্ট বলেছে, তারপরে সি টি নিতে হবে, ঠিক আছে। সি টি, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। টি সি নেবে না কিন্তু, ঠিক আছে, এটাও রয়েছে দেখো। ফার্স্ট যেটা বলেছে সি আসছে এবং লাস্ট টি আসছে, তাহলে সি টি অ্যান্সার হবে অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 কি দেওয়া আছে, 9 9, তারপর 3 3, তারপর 3 3, এখানে 9 9, তাহলে পি যে ফাঁকা ঘর রয়েছে এখানে কি আসবে। ওকে, কোন নাম্বার অফ ইয়ার আসবে যা এখানে অপশনে মেনশন রয়েছে। আচ্ছা, এখানে আরেকটি অপশন হতো, এটা মিসিং রয়েছে, এখানে 9 9 ধরে নিলাম, ঠিক আছে। চলো দেখো 9 9 আর 3 3 কিভাবে পাবো আমরা, এই ঘরে কি আসবে তাহলে। এক কাজ করো, এই যে পুরো স্কোয়ারটা রয়েছে এর মধ্যে কি কি নাম্বার রয়েছে, 9 9 আর 3 3 3 রয়েছে, এগুলো সবগুলো প্লাস করো, প্লাস করে দেখো কত হচ্ছে, 9 9 18 হচ্ছে, 24 হচ্ছে। একই রকম এখানেও যে নাম্বারগুলো রয়েছে এগুলোকেও সবগুলো প্লাস করো, তো 9 প্লাস 9 প্লাস 3 রয়েছে, তো সেম 24ই আসবে। তাহলে এখানে এই পুরো বক্সে কোন এমন নাম্বার নেবে যা 24 আসবে, ঠিক আছে। তাহলে 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3, চারটে 3 তো হলোই, তাহলে এখানে চারটে 3 মিলে কত হয়েছে, 6 6 12 হয়েছে, তাহলে 24 করতে গেলে আরো 12 প্রয়োজন, ঠিক আছে। তাহলে 12 যদি প্রয়োজন হয় তাহলে এখানে 6 আর 6 এর কম্বিনেশন আসবে, যে অপশন নাম্বার সি তে রয়েছে। ওকে, তাহলে 6 6 যদি রেখে দাও, এখানে পুরো বক্সে যে নাম্বারগুলো এলো সবগুলো যোগ করলে 24 আসবে। ওকে, বুঝতে পেরেছো কিভাবে সলভ হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 20, এবং এখানে কোডিং ডিকোডিং থেকে প্রশ্নটি রয়েছে। দেখো কোডিং ডিকোডিং এর প্রশ্ন কিভাবে সলভ করবে, যে ওয়ার্ডটি দিয়েছে এখানে, ইফ মেশিন ইজ কোডেড এজ, এইভাবে মেশিনকে যদি এইভাবে কোড করা হয় তাহলে ডেঞ্জার শব্দটিকে কিভাবে কোড করবে, এবং এখানে চারটি অপশন আছে, তার মধ্যে একটি অ্যান্সার হবে। তাহলে যে ওয়ার্ডটির কোড দেবে সেই ওয়ার্ডটি লিখবে আগে, তারপর যা কোড দেবে তার নিচে এইভাবে লিখে নেবে, ঠিক আছে। 14 15 20 11, এরপর দেখো তো এটা কিভাবে এম এর কোড 19 হচ্ছে, তাহলে ভালো করে এটাকে লক্ষ্য করে দেখো এবং এই প্লেস ভ্যালু গুলো রেখে নাও, ঠিক আছে, তাহলে সুবিধা হবে বুঝতে। এম এর হচ্ছে 13 প্লেস ভ্যালু, 1 3 8 9 14, আর 5 হচ্ছে ই এর প্লেস ভ্যালু। দেখো এখানে 6 প্লাস করেছে, এখানেও 6 প্লাস করেছে, এখানেও 6 প্লাস করেছে, প্রত্যেকটি লেটারের যে প্লেস ভ্যালু তার সঙ্গে 6 প্লাস করে কোড করা হয়েছে, 6 প্লাস করে কোড করা হয়েছে। বোঝা গেছে কিভাবে কোড হয়েছে। তাহলে যে ওয়ার্ড দিয়ে রেখেছে ডেঞ্জার, DANGER, এখানে ডি এর কোড 4, 6 প্লাস করে দাও কি আসবে 10, 10 রয়েছে একটাই অপশন, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেছে, এবং প্রত্যেকটি লেটারের প্লেস ভ্যালুর সঙ্গে 6 প্লাস করে দেখবে যা কোড রয়েছে ডি তে সেটাই পাবে। দেখো কি বলেছে প্রশ্নে, এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এর রেসপেক্টে এখানে ফাঁকা যে বক্স রয়েছে এটা ফিল করতে হবে, ঠিক আছে। তো দেখো কি রিলেশন রয়েছে নাম্বারগুলোর মধ্যে, তো দেখো এখানে 4 আর 8 এটাকে যদি আমরা প্লাস করি তাহলে 12 হবে, আর এই শেষের সংখ্যাটি যদি আমরা প্লাস করে দিই, মানে 8 কে যদি প্লাস করে দিই তাহলে কিন্তু 20 আসছে। একই রকম 9 আর 3 যদি আমরা প্লাস করি তাহলে চলে আসছে 12, আর এই 3 কে যদি আমরা প্লাস করে দিই তাহলে হয়ে যাচ্ছে 15। তাহলে আমরা প্যাটার্ন বুঝতে পেরেছি, প্লাস হচ্ছে তারপরে এই মিডিলের যে সংখ্যাটি এটা প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেরকমই 6 প্লাস 6 করো 12 হচ্ছে, আর মিডিলের যে সংখ্যাটি এটাকে আবার যোগ করে দিতে হবে, 18 হবে অ্যান্সার। অপশন নাম্বার এর কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি বলেছে প্রশ্নে, দ্য সাম অফ দ্য থ্রি নাম্বারস ইজ 102,
102 হচ্ছে তিনটে সংখ্যার যোগফল। ইফ দ্য রেশিও বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার ইজ 2:3, তাহলে প্রথম সংখ্যা এবং যে দ্বিতীয় সংখ্যা রয়েছে তার মধ্যে রেশিও দেওয়া রয়েছে 2:3 তে। এবং নেক্সট বলেছে অ্যান্ড দ্যাট বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড বি 5:3, আবার থার্ড যে সংখ্যা সেকেন্ড আর থার্ডের মধ্যে যে রেশিও রয়েছে 5:3 তে রয়েছে। ঠিক আছে, এভাবে আমরা স্ট্রাকচারটা বানিয়ে নিলাম। আমাদের বের করতে হবে দ্য সেকেন্ড নাম্বারটি কত। তাহলে দেখো, আগে প্রথমে কি করতে হবে, তিনটে সংখ্যার তো যোগফল দেওয়া রয়েছে, কিন্তু তিনটে সংখ্যার আগে রেশিওটা বের করে নিতে হবে। ঠিক আছে, তার মানে কি, প্রথমে আমরা রেশিও কম্বিনেশন করব। তো রেশিও কম্বিনেশন করতে হলে আমরা কি করি, যেটা ফাঁকা ঘর থাকে সেখানে পাশের সংখ্যাটিকে ফিল করে দিই। ঠিক আছে, দেখো পাশের সংখ্যাটি ফিল করে দিলাম, এরপর মাল্টিপ্লাই করব, তাহলে হবে 10, 15, আর এখানে হয়ে যাচ্ছে 9। ওকে, তাহলে এটাই মনে করে নাও, তিনটে যে সংখ্যার রেশিও এসেছে এটাই ফাইনাল নাম্বার মনে করে নাও। ঠিক আছে, তাহলে এগুলোকে যদি যোগ করো, 10:15 আর 9, 25 আর 9 কত হচ্ছে 34। ঠিক আছে, তাহলে 34 রেশিওর ইকুয়ালস টু হচ্ছে, যোগ করলে আমরা পাচ্ছি কত 102। এখানে 1 রেশিওর ভ্যালু বের করে নাও, কত হবে, ক্যান্সেল হবে নিশ্চয়ই, 3 বার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের সেকেন্ড সংখ্যাটি বের করতে বলি, তার মানে 15 রেশিওর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, 15 রেশিওর ভ্যালু কি হবে, 1 রেশিওর ভ্যালু 3, তাহলে 15 মাল্টিপ্লাই করে দাও, আসছে 45। অপশন বি কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ করা হলো। এরকমই যদি লেটেস্ট পিওয়াইকিউস গুলো প্র্যাকটিস করতে চাও তাহলে এই কোয়েশ্চেন্স ব্যাংকটি বেস্ট হবে। এটা হচ্ছে ভলিউম 9, এখানে জুন 2025 এর সমস্ত সেটগুলো কভার করা রয়েছে। ওকে, আর এখানে ম্যাথস, ডিআই, রিজনিং এর যে দুটো ইউনিট রয়েছে, ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড আর ডেটা ইন্টারপ্রিটেশন, এর সলিউশনগুলো কমপ্লিটলি দেওয়া রয়েছে এবং বাকি ইউনিটগুলোরও দেওয়া আছে সলিউশন। ঠিক আছে, ইউনিট, ডেট এন্ড শিফট ওয়াইজ সর্ট আউট করে প্রশ্নগুলো এই কোয়েশ্চেন ব্যাংকে দেওয়া রয়েছে। যদি নিতে চাও এরকমই আমাদের ভলিউম আরও রয়েছে, টোটাল 9টি ভলিউম রয়েছে। ওকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো এবং জাস্ট ভলিউম নাম্বার সেন্ড করে দাও, তোমাকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, আগে ডেমো দেখবে তারপরে পারচেস করবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলেছে দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার হুইচ ইজ ডিভিজিবল বাই 3, 4, 5, 6 আর 8, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে সেরকম লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার কি রয়েছে, সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা কোনটি যা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে। তো আমাদের এই ক্ষেত্রে এলসিএম নিতে হবে। ঠিক আছে, এলসিএম মানে লসাগু করতে হবে। ঠিক আছে, এই সংখ্যাগুলো 3, 4, 5, 6 আর 8, এলসিএম নিয়ে নাও। দেখো প্রথমে 2 দিয়ে আমরা এটাকে ভাগ দেবো, তাহলে এখানে 2 হবে, এখানে 3 হবে, এখানে 4 হবে, বাকি এখানে 5 থাকবে আর এখানে 3 পড়ে থাকবে। তাহলে আবার একবার 2 দিয়ে করে নিই। ওকে, এখানে 5 আর এটা হচ্ছে 3 পড়ে থাকছে। এরপর দেখো একটা জাস্ট 3 দিয়ে আমরা এরপর করতে পারবো, 3 দিয়ে করলে 1 1, এখানে 5 থাকবে, এখানে 1 থাকবে আর এখানে 2 থাকবে। এগুলো হচ্ছে, তাহলে এলসিএম কি পাচ্ছি আমরা, 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 5 মাল্টিপ্লাই 2, 1 গুলো বাদ দাও। ঠিক আছে, কত হচ্ছে 4, 4 3 12, 12 5 60 আর 2 120, 120 হচ্ছে এলসিএম। ওকে, এটা আমরা এলসিএম পেলাম। কিন্তু এখানে দেখো 2 এর পূর্ণবর্গ মানে কি, পেয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে 2 এর আমরা একটাই জাস্ট পেয়ার পাচ্ছি, বাকি 3, 5, 2 এগুলো পাচ্ছি না। তাহলে যে এলসিএম হবে তার সঙ্গে এই সংখ্যাগুলো যদি, যার পেয়ার পাচ্ছ না সেগুলো যদি আবার মাল্টিপ্লাই করে দাও, তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বার পেয়ে যাবে, যা এই যে সংখ্যাগুলো মেনশন থাকবে সেগুলো দিয়ে ভাগ যাবে। এরপর মাল্টিপ্লাই করো, এটা দেখো 15, 15 2 30 হচ্ছে, 30 আর 120 গুণ করো, 12 3 36 আর 120 একটা শূন্য আর 30 এর একটা শূন্য পড়ে থাকবে, তাহলে 3600 হচ্ছে অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ করতে হবে এই প্রশ্নগুলো। নেক্সট প্রশ্ন দেখো, আর্গুমেন্ট আর ইনফারেন্স বেসড প্রশ্ন রয়েছে এবং এটি টিচিং অ্যাপটিটিউডের উপর বেসড করে রয়েছে। ঠিক আছে, দেখো কি বলেছে, the CBCS syllabus has been introduced to facilitate credit transfers of students. ওকে, স্টুডেন্টদের ক্রেডিট ট্রান্সফার যাতে সহজ হয় এই জন্য এই ধরনের সিলেবাস ইন্ট্রোডিউসড করা হয়েছে। এটা একটা আর্গুমেন্ট দেওয়া আছে এবং এর থেকে সিদ্ধান্ত বা অনুমান বের করা হচ্ছে কি, the CBCS syllabus is not at all useful for students not seeking credit transfer. তাহলে এখানে দেখো বলেছে ক্রেডিট ট্রান্সফার না চাওয়া শিক্ষার্থীদের জন্য সিবিসিএস সিলেবাস মোটেও কার্যকর নয়, যারা চাইছে না তাদের জন্য কার্যকর নয়, এরকম টাইপের বলেছে। তো দেখো আর্গুমেন্ট রয়েছে পুরো পজিটিভ আর এখান থেকে আমরা ইনফারেন্স কি করছি নেগেটিভ, এটা পসিবল নয় কখনো। ঠিক আছে, তাহলে এটা কি হবে, ইনভ্যালিড হয়ে যাবে। কি হবে, ইনভ্যালিড। যদি আমরা
আর্গুমেন্ট করি পজিটিভ আর সেখান থেকে নেগেটিভ নেগেটিভ হচ্ছে ইনফারেন্স করি, তাহলে সেটা সবসময় ইনভ্যালিড হবে, মনে রাখবে, ঠিক আছে? তো এটা ইনভ্যালিড হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এ গ্রুপ অফ স্টুডেন্টস ডিসাইডেড টু কালেক্ট অ্যাজ মেনি রুপিস ফ্রম ইচ মেম্বার্স অফ দ্য গ্রুপ অ্যাজ দ্য নাম্বার অফ মেম্বার্স, মানে বলেছে যতগুলো সংখ্যায় অ্যাকচুয়ালি মেম্বার রয়েছে একটি গ্রুপে, প্রত্যেকটি মেম্বার থেকে তত টাকা করে কালেক্ট করা হবে, এটার মানে লাইনটি, ঠিক আছে? ইফ দ্য টোটাল কালেকশন অ্যামাউন্ট টু 2209 রুপিস, এটা যদি টোটাল কালেকশন হয়, দ্য নাম্বার অফ মেম্বার্স ইন দ্য গ্রুপ ইজ, তাহলে টোটাল সংখ্যায় সদস্য সংখ্যা কত রয়েছে সেই গ্রুপে বের করতে হবে। ওকে, তো দেখো কিভাবে বের করব। আমরা ধরে নিচ্ছি টোটাল যে মেম্বার, ঠিক আছে, মেম্বার কত রয়েছে, মেম্বার্স রয়েছে ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, নাম্বার অফ মেম্বার্স ধরে নিলাম এক্স জন রয়েছে। তো যতজন সংখ্যায় রয়েছে তত টাকা করেই কালেকশন করা হবে বলেছে, তাহলে তবে গিয়ে টোটাল টাকা কত উঠছে, 2209। তাহলে এক্স জন মেম্বারের কাছ থেকে টোটাল মাল্টিপ্লাই করে দাও, এক্স টাকা করে তোলা হচ্ছে, তো মাল্টিপ্লাই করে দিলে টোটাল আমরা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি কত, 2209 এটা হচ্ছে। তো দেখো এক্স এর স্কোয়ার ইকুয়ালস টু 2209 হলো। ওকে, তাহলে এখন এখানে যখন এক্স এর ভ্যালু বের করবে, যেহেতু এদিকে স্কোয়ার রয়েছে, এটা স্কোয়ার রুট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা কোন সংখ্যার স্কোয়ার রুট 2209 কিভাবে বের করবে, দেখো 50 এর স্কোয়ার, ঠিক আছে, 50 এর স্কোয়ার কত হয়, 5 5 25 আর দুটো শূন্য দিতে হবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 2500। আর 45, যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তার স্কোয়ার করতে খুব ইজিলি পারবে, 25 দেবে 5 এর জন্য, ঠিক আছে? আর যে সংখ্যাটি পড়ে থাকলো মানে 4 পড়ে থাকলো, তাহলে 4 এর পরের সংখ্যা হচ্ছে 5, 4 5 20, গুণ করে দিলাম, জাস্ট হয়ে গেল স্কোয়ার, ঠিক আছে? যেমন ধরো 35, এর যদি আমরা স্কোয়ার করি কি করব, 5 5 25 তো থাকবেই সবসময় শেষে, যেহেতু শেষে সংখ্যাটির 5 রয়েছে, ঠিক আছে? তাহলে 5 5 25 থাকবেই। আর যে সংখ্যাটি বাকি থাকলো তার যে পরের সংখ্যাটি 4, 3 এর পরের সংখ্যা কি 4, তাহলে 3 4 গুণ করে দাও, কত হবে 12। ওকে, এটাই হচ্ছে 35 এর স্কোয়ার। তাহলে দেখো এখানে এই যে সংখ্যাটি আমরা বা এই যে রেঞ্জটি নিলাম, ঠিক আছে, এর মধ্যেই এই সংখ্যাটি রয়েছে কোথাও না কোথাও, ঠিক আছে? 2209, 2025 আর 2500 মধ্যেই 2209 রয়েছে, ঠিক আছে? তাহলে 45 এর স্কোয়ার আর 50 এর স্কোয়ারের মাঝে যে সংখ্যাগুলো রয়েছে, যেমন 46, 47, 48, 49, এই সংখ্যাগুলোই কোনো একটা সংখ্যার স্কোয়ার যার হচ্ছে ভ্যালু হবে 2209। তাহলে দেখো এখানে যদি আমরা 47 এর স্কোয়ার করি, মানে 909 কার আসতে পারে, 09, ঠিক আছে, ভাবো। তো এখানে স্কোয়ার করা মানে কি, এই সংখ্যাটি দিয়েই জাস্ট গুণ করা, ঠিক আছে? স্কোয়ার করা মানে কি সেই সংখ্যাটা দিয়েই গুণ করা। তাহলে এখানে 9 9 81, লাস্টে 1 আসবে, ইউনিট ডিজিট কি হবে, 1 হবে। 8 8 64, তার মানে কি এখানে ইউনিট ডিজিট 4 হবে। 7 7 49, ইউনিট ডিজিট 9, 6 6 36, ইউনিট ডিজিট 6। তাহলে ইউনিট ডিজিট দেখে আমরা ডিসাইড করতে পারছি কোন সংখ্যার স্কোয়ার হচ্ছে। তাহলে এটা চলে আসবে 47 এর স্কোয়ার, ঠিক আছে, বা 2209 এর স্কোয়ার রুট করলে 47 আসবে, ঠিক আছে? এইভাবে আমরা এটা বের করে নিতে পারবো খুব সহজে। তার মানে তোমাকে এখানে বেসিক্যালি যেটা করতে হচ্ছে, শেষে 5 থাকবে সেরকম একটা সংখ্যা খুঁজতে হবে, আর 0 থাকবে সেরকম একটা সংখ্যা খুঁজতে হবে, এবং সেই রেঞ্জে ভ্যালুটিকে ম্যাচ করতে হবে, ঠিক আছে? এইভাবে যেভাবে বলে দিলাম, আশা করছি পারবে। নেক্সট দেখো 31, কোয়েশ্চেন নাম্বার 31 কি বলেছে, টু পাইপস A and B can fill a tank in 24 minutes and 32 minutes respectively, ঠিক আছে? A নামক একটি পাইপ এবং B নামক একটি পাইপ, দুটো পাইপ রয়েছে। A টাইম নিচ্ছে 24 মিনিটস পার্টিকুলার একটা ট্যাঙ্ক ফিল করতে, আর সেখানে 32 মিনিটস নিচ্ছে বি পাইপ, ঠিক আছে? এটা টাইম দেওয়া রয়েছে। ওকে, এরপরে টাইমের যদি আমরা এলসিএম নিয়ে নিই, তাহলে আমরা টোটাল যে ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে ট্যাঙ্ক ক্যাপাসিটি কত আসবে, 24 আর 32 এর যদি এলসিএম নাও 96 আসবে, ঠিক আছে? এখান থেকে তাদের এফিসিয়েন্সি বের করতে পারবো, মানে কতটা তারা অ্যাকচুয়ালি ক্যাপাসিটি রয়েছে ফিল করার, ঠিক আছে? এটা বের করে নিতে পারবো, কত ইউনিট ক্যাপাসিটি রয়েছে, এফিসিয়েন্সি এখান থেকে আমরা বের করে নেবো, ঠিক আছে? এফিসিয়েন্সি বের করে নাও, তার মানে কি করতে হবে, যে ট্যাঙ্ক ক্যাপাসিটি ডিভাইডেড বাই ইন্ডিভিজুয়াল যে টাইম সেটা যখন করে দেবে, 94 ডিভাইডেড বাই 24, এটা এ এর হচ্ছে এফিসিয়েন্সি, আর বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 96 ডিভাইডেড বাই 32। এই ক্ষেত্রে এটা আসবে 4, এটা আসবে 3। ওকে, 4 আর 3 হচ্ছে তাদের এফিসিয়েন্সি ট্যাঙ্ক ফিল করার, ঠিক আছে? এখন নেক্সট কি বলেছে,
এক লাইন পড়ে আমরা এটা বের করে নিতে পারলাম, ঠিক আছে। এরপর বলেছে ইফ বোথ দ্য পাইপস আর ওপেন সাইমালটেনিয়াসলি, তাদেরকে যদি একসঙ্গেই ওপেন করা হয়, আফটার হাউ মাচ টাইম বি শুড বি ক্লোজ, তাহলে বি কে কত সময় পর বন্ধ করতে হবে, শো দ্যাট দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড ইন 18 মিনিটস, এবং পুরো ট্যাঙ্কি কি হবে 18 মিনিটে ফিল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বি কে ধরে নিচ্ছি কি না x মিনিট পরে বন্ধ করে নেব, ঠিক আছে। লেট বি বাই বি টার্ন অফ ইন x মিনিট। ওকে, এটা আমরা ধরে নিলাম x মিনিট পর আমরা বন্ধ করবো, এটা ধরে নিলাম। তাহলে দেখো 4 এফিসিয়েন্সিতে হচ্ছে এ পাইপ ফিল করতে পারে। তাহলে টোটাল পুরো 18 মিনিট বলেছে, 18 মিনিটে ভর্তি হবে ট্যাঙ্ক, তার মানে কি টোটাল পুরো 18 মিনিটেই চলবে। তাহলে 4 পার মিনিটে যদি 4 ইউনিট করে ফিল করতে পারে, তাহলে টোটাল 18 মিনিটে এতটা ইউনিট ফিল করলো। প্লাস বি হচ্ছে 3 এফিসিয়েন্সি রয়েছে বি এর, এবং টোটাল x মিনিটসে অবধি চলেছে, তারপরে x মিনিট পরেই বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে টোটালটা হলো, এই টোটালটা সমান সমান হয়ে যাবে এই ট্যাঙ্ক ক্যাপাসিটি যেটা, ঠিক আছে। ট্যাঙ্ক ক্যাপাসিটি টোটাল এত ইউনিট যা বেরোলো যোগ করে দুটো পাইপেরই টোটাল যে তাদের ক্যাপাসিটি করলে এই 96 আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা ইকুয়েশন করে নিলাম। তাহলে 18 4 কত হয় 72, প্লাস করে দিচ্ছি 3x, মাল্টিপ্লাই হবে 3 আর x, 3x হবে, এদিকে রয়েছে 96, 3x ইকুয়ালস টু 96 মাইনাস 72 হবে। ওকে, তাহলে 3x ইকুয়ালস টু মাইনাস করলে আসছে 24, x এর ভ্যালু আসছে 8, জাস্ট ক্যান্সেল করলাম, 8 আসছে। ওকে, তার মানে 8 মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়েছে বি পাইপ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এটা ভ্যান ডায়াগ্রাম থেকে এসেছিল এই প্রশ্নটি, এবং ভ্যান ডায়াগ্রাম খুবই ইম্পর্টেন্ট, সেটে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন দেখতে পাবে ভ্যান ডায়াগ্রাম থেকে। দেখো কিভাবে সলভ করবে, কি বলেছে, ইন দ্য গিভেন ডায়াগ্রাম সার্কেল রিপ্রেজেন্ট স্ট্রং ম্যান, সার্কেল কি রিপ্রেজেন্ট করছে, স্ট্রং ম্যান কে রিপ্রেজেন্ট করছে, আর স্কোয়ার রিপ্রেজেন্ট করছে টল ম্যান, ঠিক আছে, টল ম্যান। আর ট্রায়াঙ্গেল বলে দিয়েছে রিপ্রেজেন্ট করছে আর্মি অফিসার। ওকে, আর্মি অফিসার। এরপর বলেছে হুইচ রিজিয়ন রিপ্রেজেন্টস আর্মি অফিসার্স হু আর টল বাট নট স্ট্রং, মনে রাখবে, ঠিক আছে। নট স্ট্রং মানে কি, এই সার্কেলের মধ্যে যেন থাকবে না সেরকম রিজিয়নটা বলতে হবে। তো সার্কেলের মধ্যে সেই নেই সেরকম একটাই রিজিয়ন রয়েছে কি 4, এই 4ই হচ্ছে আর্মি অফিসার প্লাস হচ্ছে টল ম্যান, ঠিক আছে। মানে সার্কেলের মধ্যে আসছে না, কিন্তু বাকি দুটো ডায়াগ্রাম আছে তার মধ্যে দেখো ওভারশেড রয়েছে। ওকে, তাহলে এই রিজিয়নটি হবে 4 রিজিয়নটি আর্মি অফিসার আর টল ম্যান বাট নট স্ট্রং। দেখো নেক্সট প্রশ্ন, এটা বলতে পারো পাজেল টাইপের কোয়েশ্চেন্স বাট ইজি রয়েছে, ঠিক আছে। দেখো কি বলেছে, ফ্রম অ্যামাংগেস্ট 6 বয়েজ এ বি সি ডি ই এফ, এরা 6জন হচ্ছে বয়েজ, অ্যান্ড 5 গার্লস পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি এটা হচ্ছে, এরা হচ্ছে 5জন গার্লস। এ টিম অফ 6 ইজ টু বি সিলেক্টেড আন্ডার দ্য ফলোয়িং কন্ডিশন, 6জন সিলেক্ট হবে, বাট নিচে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে সেগুলো যেন মেনটেন হয়। ওকে, দেখো কি কি বলেছে, এ ডি একসঙ্গে থাকবে, ঠিক আছে, এ অ্যান্ড ডি হ্যাভ টু বি টুগেদার, বি ক্যানট বি টিমড উইথ ই, বি ই এর সঙ্গে থাকবে না, ক্রস করে দিলাম, ঠিক আছে, তার মানে এটা বুঝবে থাকছে না বি এর সঙ্গে, বি আর ই তার মানে একসঙ্গে থাকবে না। ডি ক্যানট গো উইথ পি, আবার ডি যে আছে পি এর সঙ্গে যাবে না। নেক্সট বলেছে সি ক্যানট গো উইথ এস, সি হচ্ছে এস এর সঙ্গে যাবে না। বি এন্ড আর হ্যাভ টু বি টুগেদার, বি এবং আর একসঙ্গে থাকবে, ঠিক আছে, একসঙ্গে থাকবে। এস টি হ্যাভ টু বি টুগেদার, এস টিও একসঙ্গে থাকবে। তো এগুলো বলেছে, ঠিক আছে, মানে থাকছে না হচ্ছে এই তিনটে কন্ডিশন, বিই ডিপি সিএস, এটা মাথায় রাখো। এরপর দেখো এখানে কি বলেছে, ইফ 4 মেম্বার্স ইনক্লুডিং ই, ই সমেত যদি 4 মেম্বার্স যারা রয়েছে হ্যাভ টু বি বয়েজ, তার মানে কি 4জন বুঝতে পেরেছো বয়েজ রয়েছে, তাহলে টোটাল 6জনের টিম করতে বলেছে, তার মানে 2জন হবে গার্লস, তবেই তো টোটাল 6জন হচ্ছে টিম, তবেই তো গিয়ে 6জনের টিম হলো, তাই না। তাহলে 4জন বয়েজ কিভাবে করবে, এ ডি হলো একসঙ্গে থাকবে বলেছে, ফাইন, এ ডি যখন হলো তাহলে এখান থেকে আমরা এ ডি হলো, এরপর দেখো এখানে বলে দিয়েছে ইনক্লুডিং ই, তার মানে ইও থাকবে, বোঝা গেল এ ডি ই 3জন হলো,
বয়েজ থাকবে 4 জন, 3 জন হয়েছে। তাহলে এখানে কার কার কথা বলেছে, বলেনি একদমই, সেরকম রয়েছে এফ। তাহলে এফ কারো কোনো কন্ডিশন মেনটেন করতে হচ্ছে না এফকে, তার মানে টোটাল যদি এখানে আমরা এফ দিয়ে দিই, টোটাল 4 জন বয়েজ হয়ে গেল। ঠিক আছে, আর গার্লস 2 জন রাখতে হবে, 2 জন গার্লস এসটি দেখো বলেছে একসঙ্গে থাকবে। ঠিক আছে, তাহলে এসটি হলো, বাকি আর কোনো কন্ডিশন যাচ্ছে না। এই অপশনটি দেখো এডিই, এডিইএফ, ঠিক আছে, এডিইএফ, এডিইএফ দেখো কোন অপশন রয়েছে, এ রয়েছে, ডি রয়েছে, এ রয়েছে, ডি রয়েছে। ঠিক আছে, এখানে এডি নেই, এটা হবে না, এখানেও হবে না। তাহলে এই বি না হয় সি এর অপশনের মধ্যে হবে, কিউ এখানে এটা হচ্ছে না। তাহলে এ ডি, এস টি আছে, এ ডি, আচ্ছা ইটা এখানে নেই, এখানে ই একটা হবে। ঠিক আছে, এখানে ই পড়বে এবং এখানে এই অপশনটি হয়ে যাবে এ ডি এফ ই এস টি। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, দ্য ফুল ফর্ম অফ আইওটি, আইওটির ফুল ফর্ম কি, ইন্টারনেট অফ থিংস। অপশন নাম্বার সি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। বাকি এখানে এক্সপ্লেনেশন দেখো, IoT stands for Internet of Things. This refers to a network of physical devices. ঠিক আছে, কিছু ফিজিক্যাল ডিভাইসের নেটওয়ার্ককে বোঝায় ইন্টারনেট অফ থিংস বলতে, embedded with sensors, softwares and other technologies that can connect and exchange data. যেগুলো কানেক্ট হচ্ছে ডিভাইসগুলো এবং ডেটা এক্সচেঞ্জ করতে হেল্প করছে, সেই ধরনের যে নেটওয়ার্ক, সেটাকে পুরোটাকে ইন্টারনেট অফ থিংস বলা হয়, ওভার দ্য ইন্টারনেট। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট হলো। নেক্সট দেখো বলেছে ডিজিটাল সিগনেচার ইজ কল্ড, ডিজিটাল সিগনেচারকে কি বলা হবে, এনক্রিপ্টেড ইনফরমেশন। ঠিক আছে, এটা এনক্রিপ্টেড ইনফরমেশন হয় যে অ্যাকচুয়ালি ইউজার, সে যে ডেটা প্রোভাইড করছে এটা আর অন্য কোনো থার্ড পার্টি দেখতে পাবে না, যে সংস্থা বা যে অর্গানাইজেশন প্রোভাইড করেছে তারাই দেখতে পাবে, পুরোপুরি এনক্রিপ্টেড থাকে, এন্ড টু এন্ড থাকবে সবসময়। ঠিক আছে, বাকি এখানে এক্সপ্লেনেশন দেখো, যে ডিজিটাল সিগনেচার ইজ এ ক্রিপ্টোগ্রাফিক মেথড, ক্রিপ্টোগ্রাফিক মেথডের থ্রু থেকে এটা কাজ করে, ইউজ টু ভেরিফাই দ্য অথেন্টিসিটি অ্যান্ড অফ এ মেসেজ অর ডকুমেন্ট। অথেন্টিসিটি এখানে মেনটেন করা হয় এই মেথডের থ্রু থেকে, ক্রিপ্টোগ্রাফিক মেথডের থ্রু থেকে। ইট ইউজেস এনক্রিপশন টু এনশিওর দ্যাট দ্য মেসেজ হ্যাজ নট বিন টেম্পার্ড উইথ অ্যান্ড দ্যাট ইজ ওয়াজ দ্যাট ইট ওয়াজ সেন্ড বাই দ্য ইন্টেন্ডেড সেন্ডার। যেখানে সেন্ড করা হচ্ছে বা সেন্ডার যা ইনফরমেশন দিচ্ছে এটা যাতে কোনোভাবে টেম্পার্ড না হয়, পুরোপুরি এনক্রিপ্টেড থাকে, সেরকমই একটা মেথড এখানে ইউজ করে ডিজিটালি সিগনেচার বা বিভিন্ন ধরনের যে ইনফরমেশনগুলো শেয়ার করা হয়, ঠিক আছে, সেগুলো পুরোপুরি এনক্রিপ্টেড ইনফরমেশন হয়ে থাকে। 36 নম্বরের প্রশ্ন বলেছে, হোয়ার ডাজ এ কম্পিউটার অ্যাড অ্যান্ড কম্পেয়ার ইটস ডেটা। তো ডেটা প্রসেসিং এর কাজ তোমরা সকলেই জানো কোথায় হয় না, সিপিইউতে হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বাকি এগুলো সবগুলোই হচ্ছে মেমোরি। ওকে, কম্পিউটার মেমোরির মধ্যে এগুলো সবগুলোই পড়ছে। দেখো অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার, এক্সপ্লেনেশন এখানে মেনশন রয়েছে। দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ, এটাকে আমরা কি বলি, কম্পিউটারের ব্রেনও বলে থাকি। বিকজ কি না, এটা হচ্ছে পুরোপুরি রেসপন্সিবল ফর এক্সিকিউটিং অল দ্য ফাংশনস, ওকে, ইন এ কম্পিউটার। ইট কন্টেন্স দ্য অ্যারিথমেটিক লজিক ইউনিটস, এর মধ্যে অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে, মেমোরি ইউনিট থাকে, ঠিক আছে, আর যার থ্রু থেকে পুরো সমস্ত কাজ ফাংশন এখান থেকেই পারফর্ম হয়ে থাকে। ওকে, ইভেন ম্যাথামেটিক্যাল অপারেশন যেগুলো হয় সেগুলো এই অ্যারিথমেটিক লজিক ইউনিট থ্রুতে, এর থ্রু থেকেই হয়, আর এবং এটা থাকে সিপিইউ। ওকে, সমস্ত যে ম্যাথামেটিক্যাল অপারেশনস এগুলো সবগুলোই এই অ্যারিথমেটিক লজিক ইউনিটের দ্বারা হয়, এবং এএলইউ এটা থাকছে সিপিইউতে। ওকে, সেই জন্য অ্যান্সার কি হচ্ছে সিপিইউ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 37 কি বলা হয়েছে, ব্যান্ড উইথ অফ ডেটা কমিউনিকেশন ইজ মেজার অফ ইটস। তো ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যান্ড উইথ বলতে আমরা কোন বিষয়টার মেজারমেন্টকে বুঝি, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডেটা ক্যাপাসিটি। ঠিক আছে, ডেটা কমিউনিকেশনের ক্যাপাসিটি, যে কতটা ডেটা ট্রান্সফার হচ্ছে ওভার দ্য ইন্টারনেট, এই বিষয়টাকে বোঝাতে ব্যান্ড উইথ শব্দটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়ে থাকে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। এক্সপ্লেনেশন দেখো, bandwidth refers to the amount of data that can be transmitted over a network connection in a given period of time. ওকে, একটা নির্দিষ্ট সময়ে কতটা পরিমাণ ডেটা ট্রান্সমিট হচ্ছে ওভার দ্য ইন্টারনেট বা নেটওয়ার্ক কানেকশনের থ্রু থেকে, এই বিষয়টাকে বোঝাতে আমরা কি রেফার করি বা ইউজ করি কি, ব্যান্ড উইথ। এসেন্সিয়ালি দ্যাট মিনস এটা ইন্ডিকেট করছে কি, ক্যাপাসিটি টু হ্যান্ডেল ডেটা ট্রান্সফার। ঠিক আছে, ব্যান্ডউইথ মানে ডেটা ট্রান্সফারের ক্যাপাসিটিকে বোঝায়, যত ব্যান্ডউইথ ভালো হবে তার মানে ডেটা ট্রান্সমিট তত ফাস্ট হবে, এই বিষয়টাকে বোঝায়। আশা করছি বুঝতে পেরেছো। এবং তোমরা যদি ইউজিসি নেটের পেপার ওয়ানের জন্য কোয়েশ্চেন ব্যাংক চাইছো প্র্যাকটিসের জন্য, তাহলে এই বুকস হচ্ছে
এই বুকসটি হচ্ছে বেস্ট, কারণ এখানে লেটেস্ট যে পিওয়াইকিউ, কারণ এই বইটিতে লেটেস্ট যে এক্সাম জুন 2025 তার অল শিফট কভার করা হয়েছে। এটি হলো ভলিউম 9। এরকমই আমাদের সিবিটি মোড যখন থেকে শুরু হয়েছে এক্সামের, তখন থেকে কিন্তু কোয়েশ্চেন ব্যাংক রয়েছে প্রত্যেকটি সেশনের, কারণ মাল্টিপল শিফটে এক্সাম হয়ে থাকে, তাহলে এক একটি সেশনের জন্য এক একটি কোয়েশ্চেন ব্যাংক রেডি রয়েছে। তোমাদের প্র্যাকটিসের জন্য বেস্ট হবে। যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার গিভেন রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। ডেসক্রিপশনেও ডিটেলস দেখতে পারবে, সেখানে ডেসক্রিপশনে এই ভিডিওটি দেখো, সেখানে ডেমো ই বুকসের লিঙ্ক গিভেন রয়েছে, প্লাস আমি এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি এবং অল ভলিউমস এখানে মেনশন রয়েছে, টোটাল 9টি ভলিউম। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার গিভেন রয়েছে, এখানে ডাইরেক্ট তুমি যে ভলিউমটি নিতে চাও সেটা দিয়ে সেন্ড করো, তাহলে তোমাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই তোমার ডেমো ইবুক লিঙ্ক দিয়ে দেওয়া হবে। দেখো নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 38। ম্যাচ করতে হবে, বাট এই প্রশ্নটি আনফরচুনেটলি রং কোয়েশ্চেন্স রয়েছে, ঠিক আছে, এর জন্য সবাই মার্কস পেয়েছিল। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো কোয়েশ্চেন নাম্বার 39। কোয়েশ্চেন নাম্বার 39 বলা হয়েছে রেড ডেটা বুক প্রোভাইডস অথেন্টিক ডেটা অন। তো রেড ডেটা বুক অ্যাকচুয়ালি কিসের ডেটা প্রোভাইড করে থাকে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, এন্ডেঞ্জার্ড প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস বোথ। ওকে, বিপন্নপ্রায় যে উদ্ভিদ এবং প্রাণীগুলো থাকে তার একটা রেকর্ডিং থাকে রেড ডেটা বুকে, এবং আমরা রেড ডেটা বুক থেকে এই এন্ডেঞ্জার্ড যে প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস তারই ডেটা পেয়ে থাকি। অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক্সপ্লেনেশন দেখো, রেড ডেটা বুক ইজ এ ডকুমেন্ট মেনশনড বাই দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটাও ফুল ফর্ম মনে রাখবে, IUCN। এর দ্বারা অ্যাকচুয়ালি প্রোভাইড করা হয়ে থাকে বা তৈরি করা হয়ে থাকে রেড ডেটা বুক, যেখানে রেকর্ড করা হয় প্লান্ট অ্যান্ড অ্যানিমেলস বোথ যেগুলো এন্ডেঞ্জার্ড। ওকে, দ্যাট প্রাইমারিলি ফোকাসেস অন রেকর্ডিং অ্যান্ড ট্র্যাকিং এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস। এগুলোকে রেকর্ড করে এবং ট্র্যাকিং করে থাকে যে কোন কোন স্পেসিসগুলো রয়েছে প্রাণী এবং উদ্ভিদের যারা এন্ডেঞ্জার্ড পর্যায়ে রয়েছে, তাদেরকে সাধারণত কি করে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে হাইলাইট করা হয় তাদেরকে, বা কনজারভেশন রিলেটেড বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, হোয়েন ইজ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ উইক অবজার্ভ। বিশ্ব বন্যপ্রাণী সপ্তাহ কখন অ্যাকচুয়ালি পালিত হয়ে থাকে, ঠিক আছে। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সাধারণত এটা পালন করা হয়ে থাকে। অপশন নাম্বার এর সি কারেক্ট অ্যান্সার হবে। ওকে, দেখো এখানে এক্সপ্লেনেশন রয়েছে, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য 17 মেগা ডাইভার্সিটিস অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, মেগা ডাইভার্সিটিস মানে এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্য রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকমের স্পেসিস পাওয়া যায় বলে একটা কি বলা হয়, মেগা ডাইভার্সিটিস কান্ট্রি বলা হয়ে থাকে। যেমন হিমালয়ান রিজিয়ন রয়েছে, সেখানে রিচ ফ্লোরা অ্যান্ড ফোনা রয়েছে কনসেন্ট্রেশন বলে, এরকম আরও রয়েছে, ঠিক আছে। পশ্চিম ঘাট পর্বত রয়েছে, ইন্দো-বার্মা রিজিয়ন রয়েছে ওই সাইডটা, ঠিক আছে। তো সেই জন্য ইন্ডিয়া হচ্ছে একটি মেগা ডাইভার্সিটিস কান্ট্রি। ওকে, ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট অ্যান্ড কনজার্ভ ইটস বায়োডাইভার্সিটি। সেই জন্যই যেগুলো মেগা ডাইভার্সিটিস কান্ট্রি থাকবে তার যে ফ্লোরা অ্যান্ড ফোনা আছে সেগুলোকে প্রোটেক্ট করতে হবে এবং কনজার্ভ করতে হবে, সেই ধরনের বিভিন্ন ইনিশিয়েটিভ নিতে হবে। তো এই উদ্দেশ্যে অ্যাকচুয়ালি কী করা হয় না, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ উইক একটা পালন করা হয়, যেখানে বিভিন্ন ধরনের চর্চা হয়ে থাকে। ওকে, এবং এটা সাধারণত অক্টোবরের 2 থেকে 8 তারিখের মধ্যে হয় বলে বলা হচ্ছে, ফার্স্ট উইকে সেলিব্রেট হয়ে থাকে, এবং এটা প্রথম শুরু হয় 1957। নেক্সট প্রশ্ন দেখো 41। দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর হেডকোয়ার্টার রয়েছে গ্ল্যান্ড। অপশন নাম্বার এ হবে, ঠিক আছে, অপশন নাম্বার এ হলো এর কারেক্ট অ্যান্সার, গ্ল্যান্ডে রয়েছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 42। দ্য প্রোটোকল দ্যাট রিডিউসেস গ্রিন হাউস গ্যাসেস এমিশন ইজ। কোন এখানে প্রোটোকলটি রয়েছে যা অ্যাকচুয়ালি গ্রিন হাউস রিডিউসিং এর জন্য ইনিশিয়েটিভ নেয়, বা এর জন্য অ্যাকচুয়ালি বিশেষ করে প্রোটোকলটি রয়েছে গ্রিন হাউস গ্যাস এমিশন রিলেটেড। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কিয়োটো প্রোটোকল। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বাকি দেখো এক্সপ্লেনেশন রয়েছে এখানে। কিয়োটো প্রোটোকল অ্যাকচুয়ালি 1997-এ আসে, আর এই 1997-এ কনফারেন্স অফ পার্টিস এর যে মিট হয়েছিল এটা ছিল থার্ড। ওকে, থার্ড মিট ছিল। আর ফার্স্ট মিট কবে ছিল? প্রতি বছর হয়, তাহলে এখান থেকে আইডিয়া করতে পারবে 1995-এ ছিল। ওকে, এবং এটা কাজ করতে শুরু করে 2005-এ। ওকে, এর অ্যাকচুয়ালি এম কি, গ্রিন হাউস গ্যাসেস এমিশন এটাকে যতটা সম্ভব রিডিউস করা এবং গ্লোবাল ওয়ার্মিংকে ফাইট করা, ঠিক আছে। তার জন্য কি গ্রিন হাউস গ্যাস বিশেষ করে কার্বন ডাইঅক্সাইডকে রিডিউস করতে হবে, এই ইনিশিয়েটিভ এখানে নেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43। ম্যাচ করতে হবে,
লিস্ট ওয়ান এবং লিস্ট টু। লিস্ট এ তে কি দেওয়া রয়েছে, লিস্ট ওয়ানের এতে রয়েছে ট্রপোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ারে তোমরা সবাই জানো কি হয়ে থাকে না, এটা 5-এর সঙ্গে ম্যাচ করে যাবে, অকারেন্স অফ অলমোস্ট অল দ্য ওয়েদারিং ফেনোমেনা। যত ধরনের ওয়েদারিং ডিস্টারবেন্স গুলো রয়েছে, বৃষ্টি, তারপর বজ্রবিদ্যুৎ, এগুলো কোথায় হয়ে থাকে, ট্রপোস্ফিয়ারের মধ্যে হয়ে থাকে, যেটা সব থেকে লোয়ার আর্থের সব থেকে সামনের স্তর বায়ুমণ্ডলে, ঠিক আছে, সেটাকে ট্রপোস্ফিয়ার বলে। তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এগুলো পরপর রয়েছে। ওকে, তাহলে এ ম্যাচ করে যাচ্ছে 5-এর সঙ্গে। কোন অপশন রয়েছে, অপশন বি তে রয়েছে, অপশন বি কারেক্ট হবে। স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে যাচ্ছে 4। ওজোন গ্যাস থাকে এখানে, যা আল্ট্রাভায়োলেট রে থেকে প্রোটেক্ট করে আর্থকে, ঠিক আছে, বি হয়ে যাচ্ছে 4-এর সঙ্গে। মেসোস্ফিয়ারে কি আছে, মেসোস্ফিয়ারে এই ঘটনাটি আমরা দেখতে পাবো, মেটিওরাইটস, ঠিক আছে, এই ঘটনাটা আমরা দেখতে পাবো, যে উল্কাপিণ্ডগুলো আছে সেগুলো এই মেসোস্ফিয়ারে এসে ছাই হয়ে যায়, ঠিক আছে। উল্কাপিণ্ড মানে কি, সেটা তপ্ত একটা আগুনের পিণ্ড, যেটা স্পেস থেকে আসছে এবং সেটা এই মেসোস্ফিয়ারে যখন আসে তখন সেটা পুরো ছাই হয়ে যায়, ঠিক আছে। এই ঘটনাটাকে মেটিওরাইটস বলে। এটা আমরা দেখতে পাই কোথায়, মেসোস্ফিয়ার। প্লাস সি ম্যাচ করে যাচ্ছে 3-এর সঙ্গে। আর ডি তে যা রয়েছে থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারে ম্যাচ করছে 2। এটাকে আবার আয়োনোস্ফিয়ারও বলে। ক্লিয়ার? অপশন বি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 44। দ্য ন্যাক ইজ অটোনোমাস ইনস্টিটিউশনস অফ দ্য। তো ন্যাক হচ্ছে অটোনোমাস ইনস্টিটিউশন, যা কি করে না অ্যাসেসমেন্ট করে কোয়ালিটি, এডুকেশনাল কোয়ালিটি, এই সমস্তগুলো রিসার্চ আউটকামস বিভিন্ন ধরনের, এবং সেইভাবে ফান্ডিং প্রোভাইড করে থাকে এবং একটা গ্রেড দিয়ে থাকে যে কোনো হায়ার এডুকেশনাল ইনস্টিটিউটকে, ঠিক আছে। তো এরা কার আন্ডারে রয়েছে ন্যাক, ন্যাক হচ্ছে ইউজিসির আন্ডার। ওকে, যে জেনারেল ডিগ্রি কলেজ বা ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি অ্যাক্রিডিটেড করে থাকে হচ্ছে ন্যাক। ওকে, অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। এক্সপ্লেনেশন দেখো। আর NAC এর ফুল ফর্ম হচ্ছে কি, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল ইজ অ্যান অটোনোমাস ইনস্টিটিউশন established by the University Grant Commission. It was founded in 1994 to evaluate and accredit higher educational institutions in India. ওকে, ইন্ডিয়াতে যত হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট রয়েছে এগুলোকে অ্যাক্রিডিটেট করে থাকে এই ন্যাক, যা ইউজিসির আন্ডারে রয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 45। কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ দ্য IQAC। এর ফাংশন নয় কোনটি? তো দেখো, এটা আগে বুঝতে হবে যে IQAC অ্যাকচুয়ালি কি, তারপরে গিয়ে তুমি এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ওকে, ডি এর কারেক্ট অ্যান্সার হবে। বাকি এখানে দেখো এক্সপ্লেনেশন, বাকি সবগুলোই হচ্ছে IQAC এর ফাংশন, কার্যকলাপ, ঠিক আছে। এখানে যেহেতু বলেছে নয়, সেই জন্য অপশন ডি হবে। শুধুমাত্র যে কোয়ালিটি সিলেবাস এবং ডিফারেন্ট টিচিং প্রোগ্রামস অপারেট করে ইনস্টিটিউশনে, এটা এর কাজ নয়। কি কি কাজ করে থাকে, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল ন্যাক এর গাইডলাইন অনুসারে এভরি অ্যাক্রিডিটেড ইনস্টিটিউশন শুড এস্টাবলিশ অ্যান ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, যেটাকে সঠিক বলা হয় IQAC। তো ন্যাকের অ্যাকর্ডিংলি কি করে, প্রত্যেকটা ইনস্টিটিউশন তাদের ইন্টারনাল একটা কোয়ালিটি অ্যাসুরেন্স সেল তৈরি করে এজ এ পোস্ট অ্যাক্রিডিটেশন কোয়ালিটি সাসপেন্স মেজার্স। ওকে, ন্যাক অ্যাক্রিডিটেট করার পরে সেই বিষয়গুলোকে আবার কন্টিনিউ করার জন্য এই সেল অ্যাকচুয়ালি কি করে, সবসময় কাজ করে থাকে। ওকে, অপশন নাম্বার ডি কারেক্ট হলো। আজকের মতো আমাদের টোটাল পুরো 50টি প্রশ্ন শেষ হলো 21st সেট এক্সামের, অর্থাৎ 2018 পেপার থেকে। এরপরে এরকমই পরবর্তী ক্লাসগুলো আসতে থাকবে। টোটাল আমরা 10 ইয়ার্সের কোয়েশ্চেন্স কমপ্লিট করবো এভাবে, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো এবং সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।